অলরাইট, তো আজকের ভিডিওটা একেবারে কোর পারফরমেন্স এনথুজিয়াস্ট যারা রয়েছেন তাদের জন্য, বিকজ আজকে আমাদের স্টুডিওতে Xiaomi-র একেবারে ব্র্যান্ড নিউ একটা ফোন রয়েছে এবং এই ফোনটা কিন্তু বেসিক্যালি একটা মানে পারফরমেন্স বিস্ট বলতে হবে। এবং যে ফোনটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সদ্য লঞ্চ হওয়া Xiaomi Redmi Turbo 4। তো এটা 2025-এর প্রথম ডিভাইস Xiaomi-র এবং নতুন বছরের নতুন Redmi উইথ আ ব্র্যান্ড নিউ প্রসেসর। এবং এইটাতে যেই প্রসেসরটা রয়েছে আমার মনে হয় এটা নিয়ে আপনার অবশ্যই কিছুটা কিউরিয়াস হওয়া উচিত, বিকজ মিড রেঞ্জ মার্কেটে আমরা এতটা পাওয়ারফুল প্রসেসর কিন্তু খুব একটা দেখি না সচরাচর। তো এই ফোনটাতে রয়েছে Dimensityর 8400 এবং আপনারা যদি একটু ফলো করেন মিডিয়াটেকের লাইন আপ তাহলে গত কয়েক বছর ধরেই কিন্তু তারা এই Dimensity লাইন আপে সব চমক নিয়ে আসছে এক একটা। মানে Dimensity 9300, 9400, ইভেন একেবারে এন্ট্রি সেগমেন্টের Dimensity 7200 প্রত্যেকটা চিপসেটই কিন্তু খুবই এফিসিয়েন্ট, অ্যাট দ্য সেম টাইম প্রাইস টু পারফরমেন্সে আপনাকে বেস্ট ভ্যালিউ প্রোভাইড করছিল। তো এই ফোনটাতে যে প্রসেসর রয়েছে Dimensityর 8400, এটা কিন্তু লঞ্চ হয়েছে ডিসেম্বরের একেবারে মাঝামাঝিতে, সো বুঝতেই পারছেন। তো এরকম গরম গরম একটা প্রসেসর কিন্তু Xiaomi সাধারণত তাদের ফোনগুলোতে সবার আগে রিলিজ করে, তাদের ফ্ল্যাগশিপ থেকে শুরু করে আমরা মিড রেঞ্জেও দেখতে পাই। তো টার্বো 4ও কেন পিছনে থাকবে? ওয়েল, পারফরমেন্স নিয়ে অবশ্যই আরও ডিটেলে আমরা কথাবার্তা বলবো একটু পরে, বাট এই ফোনটা কিন্তু ওভারঅল শুধুমাত্র পারফরমেন্স না, ওভারঅল একটা ভেরি গুড ভ্যালু হতে পারে ইভেন বাংলাদেশের মার্কেটে, আনঅফিসিয়ালি অফকোর্স। কারণ এই ফোনটা চাইনিজ প্রাইস কনভার্ট করলে আপনারা 33-34 হাজার টাকা একটা প্রাইস রেঞ্জ দেখতে পাবেন, যেটার সাথে আমরা যদি বাংলাদেশের কস্টিং অ্যান্ড প্রফিট সব কিছু অ্যাডও করি তারপরেও এটা আমার ধারণা 40,000 টাকার মধ্যে পাওয়ার কথা। এবং 40,000 টাকায় আপনারা যারা একেবারে পারফরমেন্সে কোনো রকম কম্প্রোমাইজ করতে চান না এবং ক্যামেরা বা অন্যান্য ইস্যু নিয়ে খুব একটা আপনি মানে বদার্ড না, সেই ক্ষেত্রে দিস ক্যান বি দ্য ডিভাইস দ্যাট ইউ আর লুকিং ফর। তো চলুন একেবারে ঝটপট জেনে নেওয়া যাক এই ডিভাইসটা সম্পর্কে বিস্তারিত। তবে আপনারা জানেন এই ধরনের সব লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রোডাক্ট কিন্তু সবার আগে নিয়ে আসে বাংলাদেশের টেক অ্যান্ড টক বিডি। তো আপনারা যদি সিল্ড প্যাক কোনো রকম মানে আনইউজড একেবারে সিল্ড প্যাক আনটাচড ফোন পেতে চান, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডির সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন তাদের প্রাইসটা একটু বেশি, বাট ভাই আমাকে এক বড় ভাই বলেছিল যে ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু না অনেক বেশি হয়ে থাকে। বাট এগেইন আপনার টাকা আপনি কোথায় স্পেন্ড করবেন ডেফিনেটলি আপনার ডিসিশন, তবে আমার সাজেশন থাকবে অবশ্যই টেক অ্যান্ড টক বিডি। এনিওয়ে, তাদের সম্পর্কে বিস্তারিত আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রথমে যদি বক্স কন্টেন্ট নিয়ে একটু কথা বলি, আমরা ফোনটার বক্সে আমরা প্রয়োজনীয় সকল অ্যাক্সেসরিজ পাচ্ছি এক্সেপ্ট দ্য হেডফোন, কারণ এটাতে কোনো হেডফোন জ্যাক পোর্ট নেই। এবং এই ধরনের পারফরমেন্স এনথুজিয়াস্টদের ফোনে হেডফোন জ্যাকটা থাকলে অবশ্যই ভালো লাগতো, বাট আনফর্চুনেটলি আমরা এটাতে পাচ্ছি না। তো বক্সে আমরা পাচ্ছি একটা 90 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফোনটা মানে অ্যাকর্ডিং টু Xiaomi 17 মিনিটে 50% আর 45 মিনিট বা 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এটা দেখে আবার একটু হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই ফোনটাতে কিন্তু একটা ম্যাসিভ সাইজের ব্যাটারি রয়েছে। মানে টিপিক্যাল যেই ফ্ল্যাগশিপ লেভেলের ব্যাটারি আমরা দেখে অভ্যস্ত 5000, এটাতে তার থেকেও 1500 মিলি অ্যাম্পিয়ারের বেশি এবং সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে, যার কারণে মাত্র 8.1 মিলিমিটার থিকনেসের এই ফোনেও এত বড় একটা ব্যাটারি সাইজ কিন্তু তারা প্যাক করতে পেরেছে। এনিওয়ে, তো এটা পাচ্ছেন, পাশাপাশি একটা USB A to C পাচ্ছেন আর এই ব্ল্যাক কালারের সিলিকন কেস পাচ্ছেন, যেটার আমি বলবো কিছুটা ফ্যান এখন, কারণ হচ্ছে এটা ইয়েলোইশ হওয়ার চান্সেস থাকে না আর দেখতে কিন্তু টিপিক্যাল যে ট্রান্সপারেন্ট কেসগুলো রয়েছে সেগুলোর চাইতে কিছুটা হলেও প্রিমিয়াম লাগে। এছাড়াও সিম ইজেকশন টুল অ্যান্ড কিছু পেপার ওয়ার্ক রয়েছে, যেটা না দেখলে আমার মনে হয় না আপনারা খুব বেশি রাগ করবেন। তো সরাসরি ডিভাইসে চলে যাই। তো এই ডিভাইসটা বেসিক্যালি ডিজাইন ওয়াইজে আমাকে ফার্স্টে স্ট্রাইক করেছে এবং এটাতে কিন্তু আপনারা রেয়ারে গ্লাস পাচ্ছেন এবং এটা দেখতে দুইটা আলাদা টোন হলেও এবং দেখতে হয়তো মনে হতে পারে যে এটাতে এক ধরনের সারফেস রয়েছে এটাতে এক ধরনের সারফেস রয়েছে, বাট না, এটাতে কিন্তু একেবারে সেম সারফেস আপনারা পাবেন এবং পুরোটাই ম্যাট ফিনিশের, যার কারণে হাতের স্মাজেস বা ফিঙ্গারপ্রিন্ট একেবারে চোখে পড়ে না। আর এখানে ক্যামেরা ডিজাইনটা দেখে যদি একটু ফ্যামিলিয়ার মনে হয়, দ্যাটস বিকজ আপনারা জানেন সবসময় কিন্তু অ্যান্ড্রয়েড মার্কেটকে দেখি আমরা ডিজাইনে অ্যাটলিস্ট অ্যাপল থেকে অনেক বেশি ইন্সপায়ার হতে। তো এটাতে কিন্তু কিছুটা iPhone 16-এর একটা ভাইব দিচ্ছে, রাইট? বাট অ্যান্ড্রয়েড মার্কেট যখন কোনো কিছু দিয়ে ইন্সপায়ার হয় তখন কিন্তু তার থেকে এক স্টেপ এহেড তারা যায়। তো এটাতে একটা LED রিং লাইট তারা লাগিয়েছে। আমি জানি না এটা কতটুকু প্র্যাকটিক্যাল, যেটা হয়তো নোটিফিকেশনস বা অন্যান্য কিছু জায়গাতে আপনাকে হেল্প করবে, বাট এই জিনিসগুলো আসলে খুব বেশি নেসেসারি মনে হয় না আমার কাছে। তবে যেটা নেসেসারি মনে হয় সেটা হচ্ছে ভালো বিল্ড কোয়ালিটি এবং এই ফোনটাতে সলিড একটা বিল্ড দেওয়া হয়েছে। তবে এটার সাইডে কিন্তু আপনারা এখনও প্লাস্টিক পাচ্ছেন, যদিও এটা মানে দেখতে কিছুটা মেটালিশ ফিল দেয় কারণ এটার কালারটা এরকম, এটাতে ব্রাশ একটা ফিল দেওয়া হয়েছে, তবে এটা মেটাল না, এটা প্লাস্টিকের। আর এখানে যদি আমরা পোর্টসের কথা বলি, রাইট সাইডে আপনারা পাওয়ার বাটন পাচ্ছেন, তার উপরে রয়েছে ভলিউম রকার, যার প্রত্যেকটাই কনভিনিয়েন্ট পজিশনে রয়েছে। আর আপার পোর্শনে কিন্তু এখনও
এখনও পর্যন্ত আপনারা পাচ্ছেন আয়ার প্লাস্টার, যেটা দিয়ে আপনার মানে টিভি রিমোটের কাজ অনেকটা এলিমিনেট হয়ে যাবে, এটা দিয়ে কাজ করতে পারবেন, ইভেন এসিও। আর এখানে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাচ্ছেন, সাথে রয়েছে সেকেন্ডারি স্পিকার, যেটা প্রাইমারি স্পিকারের সাথে মিলে আপনাকে কিন্তু স্টিরিও সাউন্ড প্রোভাইড করবে এবং এটার স্পিকার কোয়ালিটি দারুণ। আর হ্যাঁ, সিম ট্রেটা নিচের দিকে পাচ্ছেন। লেফট সাইডে তেমন কিছুই থাকছে না, তবে এই ফোনটার মানে ডিজাইনের যদি একটা ফ্ল ধরি সেটা আমি বলবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু নিচের দিকে। বাট এগেইন আপনারা যদি 35-40 হাজার টাকার ফোনের বেশিরভাগ মানে মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন যে ফিঙ্গারপ্রিন্টগুলো কিন্তু একটু নিচের দিকেই থাকে। ফ্ল্যাগশিপে হয়তো আমরা এরকোনমিক জায়গাতে পাই, তবে 200 গ্রাম প্লাস ওজনের এই ফোনটাতে কিন্তু ওয়েট ব্যালেন্স বেশ ভালো, যার কারণে এতটা নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট হওয়া সত্ত্বেও আপনি মানে ডিসব্যালেন্স ফিল করবেন না, বা আপনার কাছে মনে হবে না যে টপ হেভি হয়ে ফোনটা হাত থেকে পড়ার চান্সেস রয়েছে। ইভেন আমার মতো মিডিয়াম সাইজের যাদের হাত রয়েছে তাদেরও। তো এরকম ছোটোখাটো অপরাধকে আমি মার্জনীয় বলেই ধরে নিচ্ছি এই মুহূর্তে। তবে যেটা ধরতে পারছি না সেটা হচ্ছে বটম চিনটা। এটা কিন্তু এখন দেখি আমরা যে মানে ইভেন অফিসিয়াল 30,000 টাকার বাজেট রেঞ্জের ফোনেও সিমেট্রিক্যাল বেজেল থাকে, বাট আনফর্চুনেটলি এই ফোনটাতে কিন্তু বটম চিনটা একটু বড়। যদিও বাকি 3 দিকের বেজেল আমি একেবারে অ্যাকসেপ্টেবল বলবো, বাট বটম চিনটা একটু মানে ছোট হলে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আরও অনেক বেটার হতো। আর ইন্টারেস্টিংলি এটার যে পাঞ্চ হোল কাট আউট, এটাও সাইজটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। এটা কেন আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া সেন্সর সাইজ বড় কিনা, বাট এটাও আর একটু ছোটো হতে পারতো। তো এগুলো একেবারে নিটপিকি ব্যাপার স্যাপার। আমার মনে হয় যারা পারফরমেন্স এনথুজিয়াস্ট তারা আসলে এগুলোকে খুব বেশি গ্রাহ্য করবে না। বাট যে জিনিসটা নিয়ে বদার্ড হবে বা হওয়া উচিত সেটা হচ্ছে ডিসপ্লে, এবং এখানে কিন্তু খুব বেশি কার্পণ্য আমি দেখিনি। এখানে আপনারা 1.5K রেজলিউশনের একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে পিক্সেল ডেন্সিটি রয়েছে 446। আর এটাতে কিন্তু সবথেকে বেস্ট পার্ট যেটা আমার কাছে মনে হয়েছে, অ্যামোলেড ডিসপ্লেতে অনেকেরই কিন্তু ফ্লিকার ইস্যু থাকে, সবার চোখে হয়তো ধরা পড়ে না, বাট অনেকেই যখন ব্রাইটনেস একেবারে কমিয়ে ফেলে, স্পেশালি রাতে যখন আমরা বেড টাইমে ফোন ব্যবহার করছি তখন অনেকেরই চোখে ফ্লিকারটা ফিল হয়। তো এতে কিন্তু 1920 PWM ডিমিং রয়েছে, যার কারণে আপনি ওই ফ্লিকারটা কিন্তু একেবারেই ফিল করবেন না, উইচ ইজ এ ফিচার যেটা আমরা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আসতে দেখি, মিড রেঞ্জের ফোনগুলো তত বেশি থাকে না। তো এই ব্যাপারগুলো ডেফিনেটলি ডিসপ্লে ভালো লেগেছে। এছাড়া 140 হার্টজের একটা ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন, যেটা ফ্ললেস কাজ করে, মানে কোনো জায়গাতে আপনার মনে হবে না যেটা আপনার টাচের কথা শুনছে না। ইভেন আপনি যদি ওয়েট হ্যান্ডেও এটা ধরেন এবং ইউজ করার ট্রাই করেন সেই ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর হ্যাঁ, মানে পানির কথা বলতে মনে পড়লো, ফোনটাতে কিন্তু IP68 and 69 রেটিং রয়েছে, এগেন উইচ ইজ এ ফ্ল্যাগশিপ ফিচার। অ্যান্ড নট অনলি দ্যাট, এটা যে ফ্রন্টের প্রোটেকশন গ্লাস সেটাও কিন্তু গরিলা গ্লাস 7i। তো প্রোটেকশন নিয়ে একেবারে টেনশন করার কিছু নেই, কারণ আইদার ওয়ে আপনারা প্রোটেকশন গ্লাস ব্যবহার করবেন। বাট এর কোনোটাই দেখতে হয়তো আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন না, আপনারা দেখছেন এর পারফরমেন্স সম্পর্কে জানতে। তো ঝটপট কথা বলা যাক এর যে ডিমেনসিটি 8400 সেটার পারফরমেন্স নিয়ে। তো এটা মূলত 8 কোরের একটা প্রসেসর, এবং এটাতে যদি আপনারা দেখেন প্রত্যেকটা কোরই কিন্তু কর্টেক্সের A725। যদিও কোর ওয়াইজ আপনারা ফ্রিকোয়েন্সিতে কিছুটা পার্থক্য দেখতে পাবেন, লাইক এটার একটা কোর কিন্তু 3.25 GHz চলে, যেটা মানে বাজেট রেঞ্জের ফোনে আমি খুব একটা কোনো প্রসেসরে চলতে দেখিনি। এছাড়া 3টা কোর চলে 3 GHz, আর বাকি যে 4টা কোর রয়েছে সেটা 2.1 GHz। মানে বুঝতেই পারছেন টিপিক্যাল যে ফোনের স্ট্রাকচার আমরা সেরকমই এখানেও পাচ্ছি। মানে আপনার যখন খুব বেশি হেভি কাজের দরকার হবে না, ফোনটা টিপিক্যাল কাজগুলো করছে, তখন হয়তো লো ফ্রিকোয়েন্সির যে কোরগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ থাকবে এবং আপনার ব্যাটারি কনজাম্পশন রেট কিন্তু অনেকটা কমিয়ে আনবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা মানে 4 ন্যানোমিটারের প্রসেসর, সো অলরেডি এটা এফিশিয়েন্ট। তো এখানে আপনারা এফিসিয়েন্সি চমৎকার দেখতে পাবেন। বাট আপনি যখন কোনো হেভি সফটওয়্যার লোড করছেন তখন ইনস্ট্যান্ট একটা বুস্ট দেখতে পাবেন এর 3.25 GHz যে কোরটা সেটার কারণে। যদিও এই একটা মাত্র কোর হাই ফ্রিকোয়েন্সিতে চলার কারণে আপনি যখন বেঞ্চমার্ক দিবেন, স্পেশালি Geekbench 6 আমরা যেটা দেখেছি, সিঙ্গেল কোর পারফরমেন্স কিন্তু অত আহামরি আসেনি। যদি আমরা স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করি, আপনারা অলরেডি হয়তো এটার অনেক ভিডিও দেখে ফেলেছেন, তারা জানেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে কিন্তু এটা ইজিলি কম্পেয়ারেবল, স্পেশালি মাল্টি কোরে, বাট সিঙ্গেল কোরে এটা কিছুটা লো পারফর্ম করে। যদিও জিপিওর ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে জিপিইউ Adreno 740 সেটা থেকে এটার পারফরমেন্স আমি বলবো অলমোস্ট 20-25% লেস। বাট আপনি যদি মানে প্রাইস টু পারফরমেন্সে কম্পেয়ার করেন, স্ন্যাপড্রাগন 8 Gen 3 কিন্তু এখনও পর্যন্ত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে, ইভেন লাস্ট ইয়ারের যে ফ্ল্যাগশিপগুলো রয়েছে সেগুলোতে আসে, লাইক গ্যালাক্সি S24 আলট্রা বা শাওমির 14 আলট্রা, সেই ফোনগুলো যেটার দাম কিন্তু লাখখানেক টাকারও বেশি। তো সেই হিসেবে এটার যে 20% এটা আমি মার্জিনালি বলবো। আর এতে আমরা কিন্তু স্ট্রেস টেস্ট দেওয়া ট্রাই করেছি, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর যে ওয়াইল্ড লাইফ এক্সট্রিম টেস্ট সেটাতে কিন্তু এটা অলমোস্ট 4000 স্কোর করেছে, উইচ ইজ ডেফিনেটলি এ রেসপেক্টেবল নাম্বার। আর ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্ট যেটা 20 টাইমস কিন্তু লুপ করে, সো এটাতে লংজিবিলিটি, পারফরমেন্সের লংজিবিলিটি বোঝা যায়। তো সেটাতে আমরা পেয়েছি 58.4% স্টেবিলিটি, যেটা একেবারে খুব বেশি মাইন্ড ব্লোয়িং এমনটা আমি বলবো না, বাট অলমোস্ট হাফওয়ে থ্রু এটা কিন্তু অলমোস্ট 80% পারফরমেন্স ধরে রাখতে পারছিল, যেটা আমি অন্তত এই বাজেট রেঞ্জের কোনো ফোনে দেখিনি, স্পেশালি ওয়েন ইট কামস ডাউন টু দিস মাচ পাওয়ার। এবং এই স্ট্রেস টেস্ট পিরিয়ডে অনেক ফোন কিন্তু আমি হাতে ধরতেও পারিনি। ইভেন আপনার যদি মনে থেকে থাকে আমার iPhone 16 Pro রিভিউ, সেটাতে কিন্তু ফোন এতটা গরম হয়েছিল যে হাতে ধরে রাখাটাও মুশকিল হচ্ছিল।
বাট এটাতে কিন্তু সেরকম ফিল আমার হয়নি, এটা খুবই কমফোর্টেবল ছিল। ইজিলি আপনি মানে লং টাইম যদি গেমিং করে থাকেন এবং আপনি দেখেন যে ফোনটা গরম হচ্ছে আপনার লং টাইম ব্যবহারের কারণে, এটা আপনি আনকমফোর্টেবল এটলিস্ট ফিল করবেন না। আর এই হচ্ছে Geekbench 6 এর জিপিউর OpenCL টেস্ট, which again is quite respectable at this price point. Anyways, অনেক নিটিগ্রিটি কথাবার্তা হলো, এগুলো হয়তো অনেকেরই জানার দরকার নেই। আপনারা জানতে চান আসলে অ্যাকচুয়াল গেমিং পারফরমেন্স বা পারফরমেন্সটা কেমন। এতে আমরা গেম ট্রাই করেছি একেবারে হাইয়েস্ট যেই গ্রাফিক্সের গেমগুলো অ্যাভেলেবল রয়েছে প্লে স্টোরে, লাইক Genshin Impact। এটাতে কিন্তু মানে একেবারে হাইয়েস্ট সেটিংয়েও মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স আমরা পেয়েছি। মানে গেমগুলো কিন্তু আসলে খুব বেশি আপগ্রেড হচ্ছে না, পারফরমেন্স আমাদের সাধারণত ফোনেরটাই আপগ্রেড হচ্ছে। তো সেদিক থেকে এর চেয়ে ভালো গ্রাফিক্সের গেম আসলে খুব বেশি প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে না, যার কারণে পারফরমেন্স আপনারা স্ন্যাপড্রাগন 8 Gen 3-তে যেমনটা দেখেছেন এটাতেও হয়তো তেমনটাই পাবেন। হয়তো সামনে কোনো গেম আসবে যেটা এটার যেই পারফরমেন্স সেটাকে কিছুটা বিপদে ফেলবে, তবে সেরকম গেম এখন পর্যন্ত আসেনি। তো এক্সিস্টিং গেমে এটা দিয়ে আপনারা যে কোনো গেম রান করতে পারবেন এবং ফ্ললেস পারফরমেন্স পাবেন। যদিও প্রসেসরটা একেবারেই ব্র্যান্ড নিউ, সো পাবজিতে আপনারা এখনও পর্যন্ত 90 বা 120 FPS এর সাপোর্ট পাবেন না। এটা সামনে হয়তো সফটওয়্যার আপডেটে ফিক্স করা হবে। তবে 60তে আমরা যেটা দেখতে পেয়েছি একটা ফ্ল্যাগশিপ ফোনে যেমনটা এক্সপেক্ট করবেন আপনারা পারফরমেন্স, এটাতে এক্স্যাক্টলি সেম ছিল। সো পারফরমেন্স নিয়ে আমার মনে হয় আপনারা একটা পানির মতো স্বচ্ছ আইডিয়া পেয়ে গেছেন অলরেডি। আর এটা রিফ্লেকশন অফ কোর্স আপনারা এর যে UI সেটাতে দেখতে পাবেন, এটাতে HyperOS 2 রান করছে এবং এটাতে কিন্তু পারফরমেন্স ফ্ললেস গেন। প্রত্যেকটা UI এলিমেন্ট খুবই স্মুথলি আপ অ্যান্ড ডাউন করে, মানে কোনোটাতে আপনারা ল্যাগিনেস বা হিকআপস একেবারেই লক্ষ্য করবেন না। অ্যান্ড থ্যাঙ্কস টু Xiaomi HyperOS 2.0, যেটা একেবারে বাটারি একটা স্মুথনেস আপনাকে ফিল করাবে প্রত্যেকটা জায়গাতে। আর এটা কিন্তু আউট অফ দ্য বক্স Android 15 নিয়ে আসে, সো আপডেট নিয়ে আপাতত কোনো দুশ্চিন্তা নেই। আর HyperOS 2 এর সাথে যদি আমরা 1 এর পার্থক্যটা বলি, 1 এর Redmi 14 আমার হাতে রয়েছে। তো এখানে অ্যানিমেশন থেকে শুরু করে অনেক জায়গাতেই কিন্তু চেঞ্জেস রয়েছে, লাইক আপনারা যদি কন্ট্রোল সেন্টার দেখেন, এটার কন্ট্রোল সেন্টারের অ্যানিমেশন ডিফারেন্ট, এটার কন্ট্রোল সেন্টারের অ্যানিমেশন ডিফারেন্ট। পাশাপাশি কালার প্যালেটেও বেশ কিছু পার্থক্য রয়েছে, এখানে কালারগুলো আরেকটু স্যাটেল লাগছে, মানে খুব বেশি পাঞ্চি লাগছে না। তো এই ছোটো ছোটো চেঞ্জেস রয়েছে, বাট ওভারঅল আমার মনে হয় আন্ডার দ্য হুড বেশি কাজ করা হয়েছে, যার কারণে স্টেবিলিটি ফার বেটার লেগেছে আমার কাছে HyperOS 1 থেকে 2-তে। যদিও ফোনটা আমার হাতে দেখে এবং এটার UI নেভিগেট করতে গিয়ে আপনাদের চোখেও পড়েছে যে এটাতে কিন্তু প্রচুর চাইনিজ অ্যাপ প্রি ইনস্টল রয়েছে। দ্যাটস বিকজ এই ফোনটা কিন্তু অনলি চায়না মার্কেটে রিলিজ হয়েছে, সো এটাতে চাইনিজ ব্লোটওয়্যার ডেফিনেটলি আসবে। বাট এগুলো আপনারা জানেন ডিলিট করতে পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তবে আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকে চাইনিজ ডিভাইসগুলো নিয়ে, যে এটাতে বিকাশ বা ব্যাঙ্কিং অ্যাপগুলো চলবে কিনা বা নোটিফিকেশনে কোনো ইস্যু আসে কিনা, টু বি অনেস্ট এটাতে আমরা এগুলো টেস্ট করেছি এবং এর কোনোটাতেই আমরা ইস্যু পাইনি। সো আপনারা জাস্ট এই অ্যাপগুলো আনইনস্টল করে একটা জিবোর্ড ইনস্টল করে গুগল প্লে স্টোর ইনস্টল করতে বড়জোর 10 to 20 সেকেন্ড লাগবে, জাস্ট আপ অ্যান্ড রানিং করে ফেলতে পারবেন ফোনটা এবং একটা নর্মাল যেই গ্লোবাল ভার্সনের ফোন সেরকমভাবেই চালাতে পারবেন। যদিও আপডেটের স্কেজুয়ালটা ডিফারেন্ট হয় গ্লোবাল ভার্সন থেকে চাইনিজ রমগুলোতে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় চাইনিজে কিন্তু আগে আপডেটগুলো আসে, তো সেদিক থেকে আমার মনে হয় আপনি খুব একটা পিছিয়ে থাকছেন না। বাট হাইপোথেটিক্যালি আমরা যদি এটার দাম 40,000 টাকার আশেপাশেও ধরি, মানে এখন হয়তো 40,000 আপনারা পাবেন না, সামনে হয়তো দাম কমতে পারে, তো সেই হিসেবে এই ফোনটাতে আসলে এত ভালো পারফরমেন্স আমরা পাচ্ছি, তো কম্প্রোমাইজটা আসলে কোথায় রয়েছে? কম্প্রোমাইজটা আমার কাছে মনে হয়েছে যেটা তা হচ্ছে এর ক্যামেরাতে, এবং এটাতে যদিও প্রাইমারি ক্যামেরার যে সেন্সর সেটা কিন্তু বেশ ভালো মানের একটা সনি সেন্সর, which is LYT600, এবং এটাতে অ্যাপারচার ব্যবহার করেছে Xiaomi 1.5, which again is quite wide। তো রেজাল্টের কী অবস্থা? ডে লাইটে যেমনটা রেজাল্টে দেখতে পাচ্ছেন, একটা টিপিক্যাল Xiaomi ফোনে আমরা যেমনটা দেখে থাকি হোয়াইট ব্যালেন্সে মাঝে মাঝেই ঝামেলা করে, এটাতেও আমি কিছু জায়গাতে দেখেছি, এবং ওভারঅল যে ছবির কোয়ালিটি সেটাতে কিন্তু একটু কুলার টোন দিচ্ছিল। আর আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা হয়তো আমাকে কম বাজেটের Xiaomi ফোনে এক ধরনের ওপিনিয়ন দিতে দেখেন, আবার বেশি বাজেটের ফোনে আরেক রকম। দ্যাটস বিকজ প্রাইস, কারণ প্রাইসটা যখন বাড়বে তখন কিন্তু আমাদের এক্সপেকটেশনটাও বাড়বে, এবং এক্সপেকটেশন অনুযায়ী যদি পারফর্ম না করে, এবং সেই এন্ট্রি টু মিড বাজেটের পারফরমেন্স যদি আমরা একটা প্রপার মিড বাজেট বা আপার মিড বাজেট ফোনে পাই, সেক্ষেত্রে ডেফিনেটলি সমালোচনাটা আসবে। তো এটা সেদিক থেকেই আসছে। যদিও এর ডেলাইট পারফরমেন্সে যে আমি একেবারে হতাশ হয়েছি ব্যাপারটা এরকম না, HDR বেশ ভালো কাজ করে, ইভেন শ্যাডো থেকে ডিটেল পুল করাটাও বেশ ভালো লেগেছে আমার কাছে, এনাফ ডিটেল আপনারা পাবেন ছবিতে। পাশাপাশি কালার খুব বেশি পাঞ্চি করে না, পোর্ট্রেট মোডে চমৎকার এজ ডিরেকশন থাকে, এবং এটাতে কিন্তু পোর্ট্রেট মোড ছাড়াও আপনারা যদি ন্যাচারালি ছবি তোলেন, আপনারা সাবজেক্টের আপ ক্লোজ গিয়ে ছবি তোলেন, বা এর যে লসলেস 2x জুম রয়েছে সেটা দিয়ে ছবি তোলেন, একটা ন্যাচারাল যে ডেপথ অফ ফিল্ড সেটা দেখতে পাবেন পোর্ট্রেট মোড ছাড়া এগেন। তো এই ব্যাপারগুলো ভালো লেগেছে। আর হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে Xiaomiর প্রিভিয়াস মিড রেঞ্জের ফোনগুলোতে আমরা যেমনটা মেসড আপ করতে দেখেছি, এটাতে আসলে তেমনটা আমি দেখিনি। তো এটা একটা পজিটিভ দিক অফকোর্স। ইভেন লো লাইটের ক্ষেত্রেও যেমনটা দেখতে পাচ্ছেন, লো লাইটে যদিও কিছু জায়গাতে ইনকনসিস্টেন্সি ছিল এবং ছবিতে এনাফ ডিটেল থাকে, তবে এতে থাকা যে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা আমার কাছে মনে হয় যে জাস্ট
দেওয়ার জন্য দিয়েছে। এটাতে আপনারা প্রাইমারি ক্যামেরার সাথে কালারেও অনেকটা পার্থক্য দেখতে পাবেন, ডিটেল ডেফিনেটলি কম থাকে কারণ মাত্র 8 মেগাপিক্সেল। তো এটা নিয়ে আসলে কাজ চালিয়ে নিতে পারবেন হয়তো, স্পেশালি ডে লাইটে, বাট লো লাইটে আসলে অবশ্যই স্ট্রাগলটা চোখে পড়বে। আর ফ্রন্টের সেলফি ক্যামেরার পারফরমেন্সও আমাকে খুব বেশি ওয়াও করেনি, ইনফ্যাক্ট আমি কিছুটা আন্ডারওয়েলমিং পারফরমেন্সই বলবো। এটাতে মানে একেবারে সব ধরনের যে বিউটিফিকেশন সেগুলো অফ করে তুললেও আপনারা কিছুটা স্মুথনেস দেখতে পাবেন, স্পেশালি লো লাইটে যখন আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলবেন তখন মাল্টিপল সাবজেক্টকে যখন তারা ফোকাসে আনতে যায় তখন দেখা যায় যে আর্টিফিশিয়ালি ব্লারটা অনেক উইয়ার্ড লাগে দেখতে, যেটা আমরা প্রাইমারি ক্যামেরাতে দেখিনি। তো এই জিনিসগুলো টুকটাক থাকবে এবং একটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোনে আসলে কোনো না কোনো জায়গাতে কর্নার কাট ডাউন করা হবে, সেটা এই ফোনের আনফর্চুনেটলি ক্যামেরা সেকশনে। বাট এটার প্রাইমারি ক্যামেরা আমি বলবো যদি মানে 100তে আমি 80 দেই, বাকি দুটো 50-এর কাছাকাছি পাবে। তবে ভিডিওর ক্ষেত্রে আমরা 4K 60 FPS পাচ্ছি, যেটাতে EIS একটু জিটার দেখতে পাবেন, বাট ওভারঅল ভিডিওর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। বাট সব থেকে ভালো যে জিনিসটা তা হচ্ছে এর ব্যাটারি লাইফ। এই ফোনটাতে আপনারা ব্যাটারি পাচ্ছেন ওয়াপিং 6550 মিলি অ্যাম্পেয়ার। মানে জাস্ট ইম্যাজিন, কয়েক বছর আগেও কিন্তু আমরা মানে ইভেন ফ্ল্যাগশিপেও 5000-এর বেশি দেখতাম না, সেখানে এখন 6500 পুল করতে পারছে এই ধরনের থিন অ্যান্ড লাইট একটা ডিভাইসে। তো এটা অবশ্যই মানে একটা টেকনোলজি আপগ্রেডেশন আমরা বলতেই হবে, সেটা হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি, যেটা আগের থেকে অনেক বেশি থিন হয়েছে এবং ডিউরেবিলিটিও কিন্তু আগের থেকে বেটার হয়েছে। তো এই ফোনটাতে ব্যাটারি পারফরমেন্স কেমন ছিল? ওয়েল, এটাতে যেহেতু আপনারা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা প্রসেসর পাচ্ছেন, সো ব্যাটারি কিন্তু মানে 8-9 ঘন্টার উপর এক্সপেক্ট করার কথা না, বাট এটাতে ফর্চুনেটলি আমরা অ্যারাউন্ড 10 to 12 আওয়ার্সের মতো ইউসেজ ইজিলি পাচ্ছিলাম ডে টু ডে লাইফে। মানে আপনি গেমিং করেন, ছবি তোলেন, হোয়াট এভার ইউ ডু, আপনার যদি 4Gতেও আপনি কানেক্টেড থাকেন তারপরও কিন্তু এটা ইজিলি পুল করতে পারে। এবং এটার অন্যতম কারণ যেটা আমার কাছে মনে হয়েছে তা হলো এর যে এফিসিয়েন্সি কোর, ম্যাক্সিমাম টাইম এফিসিয়েন্সি কোরটাই আসলে রান করে ফোনটা, যার কারণে আপনি ওভারঅল একটা স্টেবল পারফরমেন্স পাবেন। আর এই ফোনটাতে কিন্তু গরমও খুব বেশি হতে দেখবেন না আপনারা, বিকজ এটাতে ভেপার চেম্বার ব্যবহার করা হয়েছে, উইচ এগেইন ইজ নট আ কমন থিং ইন মিড রেঞ্জ ফোন। তো এদিক থেকেও কিন্তু আপনারা একটা বেনিফিট পাবেন যে ব্যাটারি যত হিট জেনারেট কম করবে সেই ক্ষেত্রে আপনারা পারফরমেন্সও কিন্তু ততটাই বেটার পাবেন। তো ওভারঅল দিস ইজ এ ফ্যান্টাস্টিক চয়েস ইন মাই ওপিনিয়ন আন্ডার 40K। যদি এটা চলে আসে এই রেঞ্জে তাহলে এটা ইজিলি কিন্তু ভিভোর যেই আইকিউ লাইন আপ রয়েছে, আইকিউতে আমরা চমৎকার স্পেক্সের সব ফোন দেখতে পাচ্ছি, সেগুলোকে কিন্তু ইজিলি টক্কর দিতে পারবে এই ফোনটা। তো আপনাদের কাছে আসলে টার্বো 4টা কেমন লাগলো এবং ওভারঅল এটার পারফরমেন্স নিয়ে আপনি কতটা এক্সাইটেড সেটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।